নমস্কার, একিবি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড় দেখছি, রাজ্যে একটাই আওয়াজ, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। বৃহস্পতিবার কৃষ্ণনগরে জনসভায় এভাবে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রথম দফার ভোটের দিনে ফের বাংলায় প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কৃষ্ণনগরের জনসভা থেকে তৃণমূলের তুলোধনা করেন তিনি। ফের তিনি সুর চড়ালেন পরিবর্তনের পক্ষে। নরেন্দ্র মোদীর সাফ কথা, পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড় দেখছি, রাজ্যে একটাই আওয়াজ, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। এখানেই না থেমে তিনি আরো বলেন, ভয়কে জয় করে ভরসার উৎসব দেখছি। শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। অন্যদিকে ঝালমুড়ি বিতর্কেও প্রধানমন্ত্রী খোঁচা দেন তৃণমূলকে। তিনি বলেন, ঝালমুড়ি আমি খেয়েছি, ঝাল লেগেছে তৃণমূলের। बोल रहे हैं, गली गली बोल रहे हैं, स्त्री पुरुष सब बोल रहे हैं, युवा बुजुर्ग सब बोल रहे हैं, एक ही आवाज, पाल्टानो दरकार, पाल्टानो दरकार, पाल्टानो दरकार, पाल्टानो दरकार। এদিন প্রধানমন্ত্রীকে দেখতে জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে মহিলাদের। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। এবার বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি। এমন হুমকি ইমেল পেল পাঞ্জাবের নিরাপত্তা সংস্থাগুলি। সেই তালিকায় রয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, পাঞ্জাব এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীরাও। 24শে এপ্রিল শুক্রবার দুই রাজ্যের রেল লাইনে বোমা বিস্ফোরণে হাজার হাজার মানুষকে খুন করা হবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও হামলা চালানো হবে লুধিয়ানা, অমৃতসর, ভাটিন্ডা এবং ফিরোজপুরে। হাই অ্যালার্ট জারি করেছে দুই রাজ্যের পুলিশ। সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবে বরাবর সক্রিয় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। মাদক থেকে অস্ত্র পাচার, চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারি লেগেই থাকে। গত এক বছরে একাধিকবার পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। এই অবস্থায় হুমকি ইমেলটিকে হালকাভাবে নিচ্ছে না পাঞ্জাব ও হরিয়ানা দুই রাজ্যের পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলি। জরুরি ভিত্তিতে সতর্কতা জারি হয়েছে দুই রাজ্যেই। গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে তল্লাশি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিজেপি প্রদেশ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়িকা অন্তরা দেব সরকার ও বিধায়িকা মীনা রানী সরকার সহ আরো অনেকে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, মহিলা সংরক্ষণ বিল 2023 ভারতের গণতান্ত্রিক ইতিহাসে একটা বৈপ্লবিক অধ্যায়। এই বিষয়ে আগেও অনেক আলোচনা হয়েছে। এই বিলের মূল উদ্দেশ্য হলো মহিলাদের যাতে লোকসভায় ও রাজ্যসভায় 33% সংরক্ষণ করা যায়, তার জন্য এই বিলটি আনা হয়েছে। আমার মনে হয় এই মহিলা অধিকার যে ঐতিহাসিক আইনটি শুধু তাদের জন্য নয়, তাদের অধিকারের জন্য সুনিশ্চিত করেনি, বরং ভারতের নারীদের উন্নয়নের পথ কিন্তু প্রশস্ত করেছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নারী সংরক্ষণের এই দাবি দীর্ঘদিনের বলে তিনি জানান। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন
নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স আগরতলা আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609 7005127202 0381231506 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। ফের বসছে ত্রিপুরা বিধানসভার অধিবেশন। অনির্দিষ্টকালের জন্য মুলতবি থাকা ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আগামী 30শে এপ্রিল সকাল 11টায় পুনরায় বসছে। ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী এবং নিয়মাবলী বিধির 19 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া দ্বিতীয় পর্যায়ে বিধানসভার এই অধিবেশন পুনরায় আহ্বান করেছেন। রাজ্য বিধানসভা সচিব এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার পশ্চিম বাংলার প্রথম দফার ভোটের সঙ্গে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল 7টা থেকে 234 আসনে শুরু হয় ভোট গ্রহণ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সম্পন্ন হয় ভোট গ্রহণ। তামিলনাড়ু রাজ্যে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে। ডিএমকে এআইডিএমকে এর সঙ্গে লড়াইয়ের ময়দানে এবার অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। তার দলের নাম তামিলাগা ভেট্রি কাঝাগাম। তামিলনাড়ুতে এবার মোট ভোটারের সংখ্যা 5,67,00,000। এসআইআর এ বাদ গিয়েছে 74 লক্ষ নাম। এসআইআর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তামিল ভূমি বিপুল ভোটে জয়ী হয়েছিল ডিএমকে জোট। মুখ থুবড়ে পড়েছিল বিরোধী এআইডিএমকে। কিন্তু এবার লড়াইটা ভিন্ন ও ত্রিমুখী। বিশেষ নজর থাকবে বিজয়ের দলের দিকে। বিশেষজ্ঞদের একাংশের মতে প্রথম থেকে বিজয় তরুণ প্রজন্মের মন জয়ের চেষ্টা করেছিলেন, তাই রাজ্যের তরুণ প্রজন্মের একাংশ তার দিকেই ঝুঁকতে পারে। বৃহস্পতিবার ফের সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হয়। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এজলাসে এই মামলার শুনানি চলে। মামলার শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, বেআইনি কয়লা পাচার মামলার তদন্ত চলছে। প্রায় 2700 কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেই মামলার তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা মৌলিক অধিকারের সুরক্ষা হারাচ্ছেন। তার দাবি, ইডির আধিকারিকরাও ভারতীয় নাগরিক। কিন্তু যা ঘটনা ঘটেছে বি.আর. আম্বেদকর কখনো কল্পনা করেননি। সওয়াল জবাবে এদিন তুষার মেহতা অভিযোগ করে জানান, তল্লাশি চলাকালীন পুলিশ সেখানে পৌঁছায়। এর মধ্যে শতাধিক পুলিশ কর্মীকে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। মামলা শুনানিতে তার ঘটনাস্থলে যাওয়া নিয়ে ফের প্রশ্ন তোলেন তুষার মেহতা। উল্লেখ্য, এদিন শুনানিতে নাম না করে রাজীব কুমারকে এক হাত দেন তুষার মেহতা। কলেজ ছাত্রীর পাশে এসে দাঁড়ালেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। মেলাঘর পুর পরিষদের 11 নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকার এক হতদরিদ্র পরিবারের কলেজ ছাত্রী সুমিত্রা দত্তের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়ালেন তিনি। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। মেলাঘর পুর পরিষদের 11 নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকার এক হতদরিদ্র পরিবারের কলেজ ছাত্রী সুমিত্রা দত্তের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়ালেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর বাড়িতে যান ওসি, কিন্তু সে সময় সুমিত্রা কলেজে থাকায় তার সঙ্গে দেখা হয়নি। পরে তার শয্যাশায়ী বাবা স্বপন দত্ত ও মা কাজল দত্তের সঙ্গে কথা বলেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 2 মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বপন দত্তের শরীরের একটি অংশ অকেজো হয়ে পড়ে। পেশায় দিনমজুর হওয়ায় তার উপরই নির্ভর করত সংসারের রোজগার। অসুস্থতার পর থেকে সেই আয় বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়ে পরিবারটি। অনেক সময় উপোস থাকতে হচ্ছে তাদেরকে। এদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওসি জানান, খবরটি দেখে আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে মেয়েটি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে তার পড়াশোনার ক্ষেত্রেও আমি সহযোগিতা করব বলে তিনি জানান। আমি খবর পেয়েছি গতকাল, খুব একটি দুঃখজনক ব্যাপার। মেলাঘর থানাধীন সুভাষনগর 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ওনার নাম হচ্ছে
স্বপন দত্ত খুব এখন শয্যাশে 2 মাস যাবছে প্যারালাইসিসে রোগে আক্রান্ত হয়ে বিছানার মধ্যে শয্যাশায়ী। এরপরে তার অ্যাকচুয়ালি তার খুব গরিব দরিদ্র, তার কোনো আর রোজগার উপার্জন নেই। কেউ একজন মেয়ে সে এখন কলেজে, এখন লাস্ট ইয়ার উদয়পুরে। তার নাম হচ্ছে সুমিত্রা দত্ত। সে খুব ট্যালেন্টেড স্টুডেন্ট। এই খবর শুনে আমি তার বাড়িতে এসলাম। এসে আমিও আমার কিছু খাদ্য সামগ্রী এবং আমি আর্থিক তাকে আমি সাহায্য করলাম কলেজে যাওয়ার জন্য। এবং পাশাপাশি সে তার বাবা যে অসুস্থ, এই যে অসুস্থ প্রতিকূল পরিবেশের সাথে সে নিজেকে খাপ খেয়ে মানুষের মতো একজন মেয়ে হিসেবে অনুকূল পরিবেশ তৈরি করে সে এখানে সংগ্রাম করে তার পড়াশোনা লড়াই করে যাচ্ছে। সে যাতে মানুষের মতো মানুষ হতে চায়। ওসির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে গোটা মেলাঘরবাসী। প্রসঙ্গত এর আগেও বিশ্রামগঞ্জ থানার ওসি একাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সহায়তা করেছেন। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। এবার থেকে মাসে 2 বার করে বেতন পাবেন সরকারি কর্মীরা। অবাক লাগলেও এটাই সত্যি। দেশের সকল রাজ্যের কর্মীরা প্রতি মাসের শুরুতে বেতন পেলেও পড়োশী দেশের সরকারি কর্মীরা এবার মাসে 2 বার করে বেতন পাবেন। ভারত নয়, এই বড় সিদ্ধান্ত নিয়েছে নেপাল। সেখানে নতুন সরকারের প্রধানমন্ত্রী বালেন শাহ এই নিয়ম চালু করার কথা ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তে সরকারি কর্মীরা খুবই খুশি। খরচার ক্ষমতা বাড়াতে এবং অর্থনৈতিক লেনদেনের উপরে জোর দিতে নেপাল সরকারের সিদ্ধান্ত নিয়েছে। সরকারি কর্মীদের বেতনের কাঠামোয় পরিবর্তন আনা হবে। এবার থেকে মাসিক বেতনের বদলে 15 দিন বাদে 2 বার করে বেতন দেওয়া হবে। নেপালের অর্থমন্ত্রক ইতিমধ্যে এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে। কম্পিট্রোলার জেনারেল অফিসেও এই নির্দেশ পৌঁছেছে। তবে কবে থেকে নিয়ম চালু হচ্ছে তা এখনো জানা যায়নি। একই নম্বরের 2টি স্কুটি। অবাক কাণ্ড বিলোনিয়ায়। বৃহস্পতিবার স্কুটি বিক্রি করতে গিয়ে ধরা খেল বিলোনিয়া হল চৌবনে স্থিত প্রিয় সার্ভিসিং সেন্টারের মালিক। বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের সামনে ধরা পড়ল জালিয়াতি নম্বরের স্কুটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে সার্ভিসিং সেন্টারের মালিক সহ জালিয়াতি নম্বরের স্কুটিটি পুলিশ থানায় নিয়ে যায়। এবার প্রশ্নের মুখে সার্ভিসিং সেন্টারের মালিক। এ নিয়ে জনমনে উঠছে নানান প্রশ্ন। আমি আমার 6 তারিখ আমার ডেলিভারি দিয়েছে তারা। এরপরে আমার অরিজিনাল কাগজপত্র সবগুলো বাইরের ভিতরে আসলো। আমার জেরক্স সবগুলো ডুপ্লিকেট ঢুকাই দিচ্ছে। এখন সব ডুপ্লিকেট কোনখানে দিয়েছিল সার্ভিসিং করতে? প্রিয় সার্ভিস সেন্টার। এখন কি হয়েছে এখানে? এখন কি হয়েছে? আমি তো আমার অরিজিনাল কাগজগুলো ফিরে পাওয়ার জন্য আবেদন করছি। না এখন যে সার্ভিস সেন্টার থেকে নিজের এক নাম্বারের যে বাইকটা আমি তৈরি আনছি। এক নাম্বারের বাইকটা ধরে আনছো? অরিজিনাল নাম্বারটা কার? অরিজিনাল নাম্বারটা আমার। আবারও নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেভি টিভির পর্দায়। বিরতির পর চলে যাচ্ছে পরের খবরে। বৃহস্পতিবার দুপুরে ধর্মনগর রেল স্টেশনের কাছে এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় ধর্মনগর ফায়ার সার্ভিস অফিসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছা ফায়ার সার্ভিস কর্মীরা অসুস্থ ব্যক্তিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে অসুস্থ ব্যক্তি একটি বোলেরো গাড়ির চালক। তিনি গাড়ি সার্ভিসিং করাতে ধর্মনগরে এসেছিলেন। এরপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তার নাম প্রদীপ দাস, বয়স 55 বছর। তার বাড়ি আগরতলায় বলে জানা গেছে। এখন হাসপাতালে তার চিকিৎসা চলছে। আমাদের কাছে খবর আছে কিছুক্ষণ আগে যে রেলওয়ে গেটের পাশে একটা লোক অসুস্থ হয়ে পড়েছে। তারপর জানতে পারলাম, আমরা ওনাকে এখান থেকে রিকভারি করে ধর্মনগর হাসপাতালে এনে দিয়েছি। জানতে পারলাম যে উনি একটা বুলেরোর ড্রাইভার, বুলেরো সার্ভিসিং করতে এসেছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়েছেন। ওনার নাম জানা গেছে, ওনার নাম প্রদীপ দাস, বয়স 55, বাড়ি আগরতলা।
মাত্র 13 দিনে ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সিলিং। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন পঞ্চায়েতের 2 সদস্য। ঘটনা উত্তর বিরোধী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কুচি কাঁচা পড়ুয়ারা। 1 মাসও হয়নি, মাত্র 13 দিনের মাথায় সিলিং ভেঙে একেবারে মাটিতে। এই ঘটনার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উত্তর বিরোধী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে ঘটনা আড়াল করতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের 2 সদস্য শ্রীকান্ত সেন ও আশিস পাটারি। এক প্রকার দেখে নেওয়ার হুমকিও দেন তারা। প্রসঙ্গত বুধবার ছিল গড়িয়া পুজোর ছুটি। এদিনই ঘটনাটি ঘটে বিরোনিয়া বিধানসভা কেন্দ্রের ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত উত্তর বিরোনিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। মাত্র 1 মাস আগে এই কেন্দ্রের মেরামতের কাজ শুরু হয় গ্রাম উন্নয়ন প্রকল্প থেকে। এখন এলাকাবাসীদের তরফ থেকে এই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুই বছর ধরে এই পঞ্চায়েতে যে সিলিং এর অবস্থা আছিল, দেড় দুই বছর পর্যন্ত দাঁড়ান 1.5-2 বছর পর্যন্ত কারা আসিল এই পঞ্চায়েতে? আপনারাই ছিলেন না আদার্স কেউ আসলো? আমরা কিছু না, কে কিচ্ছু না? কে? আমরা কিছু না। আপনারা কিচ্ছু না? আপনারা এলাকার মধ্যে হ্যাঁ, এই এলাকায় পঞ্চায়েত আপনারা গঠন করছেন। আপনাদের তৈরি পঞ্চায়েত ছিল না, আপনাদের তৈরি পঞ্চায়েত ছিল। উল্টা পাল্টা কি কইতো না? আপনারা পঞ্চায়েত গঠন করতেন না? কে? আপনাদের মোটে পঞ্চায়েত গঠন হইতো না? আমরা ভোট দিলে কি আমরা পঞ্চায়েত গঠনের জায়গা? আপনারা ভোট না দিয়ে তাইলে পঞ্চায়েতের মেম্বাররা কারা? জনপ্রতিনিধি তো। আপনি শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত মানুষ কইতেছেন আপনার ভোট না দিলে, ভোট দিলে পঞ্চায়েত গঠন হইতো না। এটা কি করতেছেন আপনি? একজন বলতে কি আপনারা একজন পঞ্চায়েতে কি আপনি একজন? অতিরিক্ত গরমে জেরবার রাজ্যবাসী। তীব্র রৌদ্র, উচ্চ আর্দ্রতার প্রভাবে আগামী 3 দিন রাজ্যের বিভিন্ন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করেছে মৌসুম বিভাগ। পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কয়েকটি স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে, যা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3.3 ডিগ্রি বেশি। চলতি মাসে এটি এখনো পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় গরমের অস্বস্তি আরো বাড়ছে। এদিকে আইএমডি প্রধান ডক্টর পার্থ রায় জানান, তাপমাত্রা আরো বাড়বে। সবাইকে সতর্ক থাকার জন্য আবেদন জানিয়েছেন তিনি। তবে আগামী 26 এপ্রিল থেকে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেবি টিভির পর্দায়। নমস্কার।